অনেকদিন পর ভিডিও। হ্যাঁ, ডেফিনেটলি বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাটার রয়েছে, কিন্তু এই ভিডিও আসার সাথে সাথে কমেন্ট বক্সে আসবে যে এতদিন ভিডিও ছিল না কেন, লাস্ট 1 উইকে কেন দুটো মাত্র ভিডিও। ডিফিকাল্টিস ছিল, বেশ কিছু প্রবলেম ছিল, কিন্তু তার মধ্যে থেকেও আমি দুটো ভিডিও বানিয়েছি। হয়তো আরও ভিডিও আমার বানানোর কথা ছিল, বেশ কিছু প্রমিস ছিল অন্যান্য ক্লাবকে নিয়ে কথা বলবো, যেহেতু ট্রান্সফার মার্কেট এই মুহূর্তে পিক অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা ক্লাবেরই মোটামুটি ভালো রকম অ্যাক্টিভিটিস রয়েছে, কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি। আনপ্রেসিডেন্টেড মেডিকেল এমার্জেন্সি যেটা আমার ফ্যামিলিকে হিট করেছিল, সেটা এই মুহূর্তে আউট অফ ডেঞ্জার এবং পুরোপুরি আন্ডার কন্ট্রোল। বাবা এই মুহূর্তে পুরোপুরি সুস্থ, আর অবশ্যই আগামীকাল বাবাকে নার্সিংহোম থেকে বাড়ি ফিরিয়ে আনতে পারবো। যেটুকু সামান্য প্রবলেম ছিল সেটা সার্জারি করে ঠিক করা হয়েছে, এবং অবশ্যই আর এই মুহূর্তে সেই প্রবলেমটা নেই। প্রত্যেকের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ এবং বড়দের আশীর্বাদে বাবা এই মুহূর্তে সুস্থ রয়েছেন। আর যে কটা বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলার রয়েছে, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে, হ্যাঁ, রাহুল ভেকের প্রসঙ্গে আসবো। যা কিছু আজকে রাহুল ভেকেকে নিয়ে আমার কাছে ইনফরমেশন বা মোটামুটি আপডেটস ঢুকেছে বিভিন্ন বন্ধুবান্ধব সূত্রে, সব কিছু নিয়ে কথা বলবো। কিন্তু প্রথমে বলবো যে আজকে আমাদের একটা ম্যাচ ছিল, আমাদের ন্যাশনাল টিমের সাথে আমাদের বাংলার টিমের একটা ম্যাচ ছিল, একটা ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ ছিল। প্রথমে একটা আপডেট আসে যে সেই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। প্রথমে ব্র্যান্ডনের গোলে আমরা এগিয়ে গিয়েছিলাম, তারপরে ইসরাফিল গোল করে বাংলাকে সমতা এনে দেয় এবং আমরা এই ম্যাচের রেজাল্ট দেখেছিলাম 1-1। কিন্তু পরে কারেকশন আসে, সমস্ত মিডিয়া থেকে এটাকে কারেক্ট করে দেওয়া হয় যে না, 1-1 না, ম্যাচের একদম শেষ মুহূর্তে আসে কুরুনিয়ানের গোলে টিম ইন্ডিয়া ম্যাচ 2-1 গোলে জিতেছে। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার, অনেক দিন ধরে এই টিমটা একসাথে ট্রেনিং করছে, একই জায়গাতে প্র্যাকটিস করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বাংলা টিম, যেখানে বা কোনো সেই অর্থে আইএসএলের প্রতিষ্ঠিত প্লেয়ার নেই, সেইভাবে কোনো বড় নাম নেই, স্টিল সেই টিমটাকে হারাতে মোটামুটি ইন্ডিয়ান টিমকে বেগ পেতে হলো। বা একটা সময় তো প্রায় সবাই আমরা ধরেই নিয়েছিলাম যে ম্যাচটা ড্র হয়েছে, উইথ অল দ্য ফুল পোটেন্সিয়াল যেইভাবে অ্যাকচুয়ালি খেলার দরকার ছিল, একটা প্র্যাকটিস ম্যাচকে অ্যাপ্রোচ করা দরকার ছিল। হয়তো টিম সেটা করেনি, বা এমনও হতে পারে যে বাংলার টিমের তরফ থেকে যে ফাইট তুলে ধরা হয়েছিল সেটা অনবদ্য ছিল। যাই হোক, যেটা হয়েছে সেটাই মোটামুটি আমার বলা চলে যে দুদিক থেকেই ঠিক আছে। চলো, একদিকে বাংলার যারা প্রতিভাবান প্লেয়ার তারা নিজেদের ট্যালেন্ট শো করতে পারলো, এবং উল্টো দিকে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তারা শেষ মুহূর্তে স্ট্রাগল করে হলেও ম্যাচটা জয় নিয়ে আসতে পারলো। ব্র্যান্ডন এবং আশিকের গোলেই শেষ অবধি আমরা ইন্ডিয়ান টিমকে জিততে দেখেছি। আর এখানে আমরা আমরা দুটো জায়গায় কিন্তু আবার আমরা, একদিকে আমাদের বাংলা, আবার একদিকে আমাদের গোটা দেশের টিম। তো যাই হোক, অবশ্যই ফাইনালি জিতেছে, ভালো কথা, কারণ দুটো খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে জুন মাসে, যেদিকে আমরা তাকিয়ে রয়েছি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনসের জন্য, যে ম্যাচগুলো ভীষণভাবে আমাদের জন্য ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য বেঙ্গল ফুটবল। কলকাতার দুই প্রধান এবং তাদের প্লেয়ার নিয়ে টানাপোড়েন। দেখো, পার্টিকুলার আমি যখন আগের ভিডিওটা বানিয়েছিলাম সেই দিনকে দাঁড়িয়ে বলেছিলাম যে বেশ কিছু রুমার এই মুহূর্তে মার্কেটে ঢুকেছে, যেখানে মোহনবাগান তাদের ডিফেন্স লাইনকে শুধুমাত্র শক্তপোক্ত করতে চাইছে না, তার পাশাপাশি এমনভাবে কোথাও ডেভেলপ করতে চাইছে ডিফেন্স লাইনটাকে, রিইনফোর্সমেন্ট তো ডেফিনেটলি করছে, কিন্তু এমনভাবে করতে চাইছে সেখানে একটা বড় অঙ্কের প্লেয়ার থাকবে, এবং অবশ্যই সেখানে যাতে রোটেশন করে সেই প্লেয়ারদেরকে ইউজ করা যেতে পারে, যাতে কোনো প্লেয়ার কোনো টুর্নামেন্টে দুর্বল না হয়ে পড়ে, তাদের ফিটনেসের কোনো প্রবলেম না হয়, বা যদি কোনো ধরনের আনপ্রেসিডেন্টেড ইনজুরি আসে সেটাকে যাতে কোথাও ট্যাকেল করা যায়। সেই জন্য মোহনবাগান একটা স্ট্র্যাটেজি নিয়ে নামতে চলেছে। কিন্তু অবশ্যই সেই দিনকের ভিডিওতেও বলেছিলাম যে দেখো, নাম উঠতে পারে যে আমি 4-5 প্লেয়ারকে টার্গেট করলাম, বাট সব সময় যে সেই 4-5 সিগনেচার হয়ে যাবে তা তো নয়। এবং যদি আমি স্পেসিফিক্যালি সেই ভিডিওর রেফারেন্স ধরি, তাহলে যে নামগুলো উঠেছে যারা মোহনবাগানের সাথে খুব ডিপলি কানেক্টেড, তারা প্রত্যেকে কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার। তো তাদের নিয়ে আসতে গেলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা হাইলি ট্রান্সফার ফি মোহনবাগানকে পে করতে হবে। তো একটা সিঙ্গেল সিজনে এতগুলো প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সিরিয়াসলি হয়তো মোহনবাগান নাও যেতে পারে। তাহলে এখানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এভাবে থাকবে, লিস্ট থাকবে যে আমার মেন প্রায়োরিটি কে রয়েছে। তো মোহনবাগানের ক্ষেত্রে বারবার করে লাস্ট 1 মান্থ জুড়ে মেন প্রায়োরিটির নামটা কিন্তু মেহতাব সিং, সেটা এখনও অবধি রয়েছে। এবং মেহতাব সিংয়ের ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কী করতে চলেছে সেটাই হবে দেখার বিষয়, যেটি কতটা আস্কিং ফি তাদের থাকবে, কোথায় নেগোসিয়েশনটা শুরু হবে, কোথায় নেগোসিয়েশনটা শেষ হবে। এর বাইরে আমার মনে হয় না যে মোহনবাগান অন্য কোনো প্লেয়ারের জন্য খুব ডেসপারেট। অবশ্যই কাউকে ইন্টারেস্টেড রয়েছে, কারোর প্রতি
ভালো একটা ইনিশিয়ালি ইন্টারেস্ট দেখিয়েছে, কাউকে হয়তো অফারও পাঠিয়েছে, কারোর এজেন্টের সাথে কথা হয়েছে, ঠিক আছে, দ্যাটস গুড, দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু কোথাও তাদের জন্য যে খুব ডেসপারেট, যে আমার দরকার, না হলে চলবে না, আমি যেভাবেই হোক না কেন ব্রেক দ্য ব্যাঙ্ক সিচুয়েশন করে প্লেয়ারদের নিয়ে আসবো, আমার মনে হয় না পার্সোনালি যে এরকম কোনো সিচুয়েশন আছে বলে। কিন্তু হ্যাঁ, তার মানে এই নয় যে যদি মোহনবাগানের কাছে অপশন আসে যে এই প্লেয়ারদেরকে সই করানোর কোনো একটা পার্সেন্টেজ অফ সিচুয়েশন তৈরি হয়, তাহলে কি সেখানে মোহনবাগান যাবে না? ডেফিনেটলি মোহনবাগান যাবে। যদি 30%ও একটা সিচুয়েশন তৈরি হয়, তাহলে মোহনবাগান চেষ্টা করবে যে এটাকে ম্যাক্সিমাম পার্সেন্টেজে নিয়ে যেতে এবং সেই সিগনেচারটাকে প্রয়োজনে সিল করতে। কিন্তু তাদের মানে এই নয় যে এদের জন্য মোহনবাগান শুরু থেকে অল আউট যাবে। মোহনবাগান ওয়েট করবে, মোহনবাগান দেখবে প্লেয়ারের কি ডিমান্ড রয়েছে, অবশ্যই মার্কেট থেকে বুঝতে পারা যাবে, ক্লাব ঠিক কতটা নেগোসিয়েশন চাইছে বুঝতে পারা যাবে। কিন্তু মোহনবাগানের, আবারও বলছি, সেদিনকেও বলেছি, আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো, যে মেহতাব সিং ইজ দ্য মেন টার্গেট। মেহতাব সিংকে সবার আগে মোহনবাগানের দরকার, তারপর যারা যারা আসবে দে আর অল দ্য ব্যাকআপ অপশন। তো মোহনবাগান হয়তো মেহতাবকে নিয়ে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে ভাবছে, কোথাও তো একটা ডিফারেন্ট প্ল্যানিং রয়েছে। কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তাদের প্ল্যানিংয়ে কি রয়েছে? তারা কি কোথাও পিছিয়ে যাচ্ছে, বা তারা কি কোথাও যে একটা কন্ট্রোল তৈরি করছিল ট্রান্সফার মার্কেটে, সেটা কি আস্তে আস্তে লুজ হচ্ছে? কোথাও একটা প্রচুর পরিমাণে প্লেয়ারদের দিকে তাকাতে গিয়ে যারা টপ প্রায়োরিটি রয়েছে তারা কি হাতছাড়া হয়ে যাচ্ছে? আমার মনে হয় যে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করা দরকার রয়েছে। দেখো, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে লাস্ট ভিডিওতে আমি ম্যাক্সিমাম যাদের কমেন্টস পেয়েছি, মানে যারা এই ব্যাপারটাকে অন্যভাবে দেখছে, তাদের একটা পয়েন্ট ছিল যে এখানে যেহেতু ইস্টবেঙ্গল একটা খুব ভালো জায়গাতে যাচ্ছিল, একটা কোথাও একটা একটা ডিল তৈরি হতে পারে বা একটা ডিল পজিটিভ ওয়েতে আসতে পারে, এরকম জায়গাতে যাচ্ছিল, শুধুমাত্র সেই জিনিসটাই ঘেঁটে দেওয়ার জন্য মোহনবাগান যাচ্ছে। এটা দেখো, কারোর একটা অবজারভেশন হতে পারে, কারোর একটা পারসেপশনও হতে পারে, নাথিং রং অ্যাবাউট দ্যাট। এবার এই জিনিসটা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলেও হয়, এটা এটা কোনো নতুন জিনিস না। এখানে এখানে তুমি এটাকে রাইভালরি হিসেবে দেখতে পারো, এটাকে তুমি ট্রান্সফার মার্কেটের স্ট্র্যাটেজি হিসেবে দেখতে পারো, আবার এটাকে তুমি দেখতে পারো যে আমার কাছেও যখন সুযোগ রয়েছে একটা ভালো প্লেয়ারকে তুলে নেওয়া, তাহলে আমি সেই সুযোগটা কাজে লাগাবো না কেন, এইভাবেও তুমি দেখতে পারো। এটা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলেও হয়, এরকম নতুন কিছু ব্যাপার না। কেউ একটা টিম হয়তো 100 মিলিয়নের অফার দেয়, অন্য একটা টিম শুধুমাত্র সেই 100 মিলিয়নটাকে বিট করার জন্য 105 মিলিয়নের অফার দিয়ে দেয়। এবার সেই 5 মিলিয়ন বেশির জন্য একটা ক্লাব কিন্তু অন্য একটা ক্লাবের সাথে এগ্রি করে ফেলে। দেখা যায় যে আগের ক্লাবটা হয়তো 1 মাস ধরে কথাবার্তা চালিয়েছিল ওই 100 মিলিয়নে নিয়ে আসার জন্য, কিন্তু জাস্ট একদিন বা দুদিনের গ্যাপে দেখা যায় একটা টিম 105 মিলিয়ন অফার করে দিচ্ছে। এই জিনিস কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে হামেশাই হয়, এই সিজনেও এখনও অবধি হচ্ছে, আপকামিং ডেজেও হবে। আমরা যদি রিসেন্ট টাইমে কিছু দেখি তাহলে কিন্তু প্রচুর এক্সাম্পল আমাদের হাতের কাছে রয়েছে, নাথিং নিউ। কিন্তু হ্যাঁ, যখন সেটা একদম একটা সিটির মধ্যে হয়ে যায়, দুটো রাইভাল টিমের মধ্যে হয়ে যায়, সেখানে ফ্যানেদের মধ্যে যে ট্যাসেল রয়েছে না, সেটা অনেক বেশি করে বেড়ে যায়। নাও দ্য থিং ইজ কি, ইস্টবেঙ্গল কি কোথাও লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে, ইস্টবেঙ্গল কি কোথাও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে? তাহলে আমি বলবো যে ডেফিনেটলি না। দেখো, মার্কেটে কি রুমার উঠছে, মার্কেটে কে কি বলছে, কে কোথায় বলে দিচ্ছে যে এর সাথে কানেক্টেড, এই প্লেয়ারটা এখানেই চলে যাবে, এর অনেক বেশি অ্যাডভান্টেজ রয়েছে, আমরা হোয়াট এভার কী বলছি, কি এসে ভাট বকে যাচ্ছি, ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, বাকি আইএসএল ক্লাবস, দে হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট অল দিস থিংস। কারণ তাদের নিজস্ব কোয়ালিটিস রয়েছে, ক্যাপাবিলিটিস রয়েছে, তাদের নিজস্ব লোকজন রয়েছে, তাদের অনেক স্ট্রং ইনফরমার্স রয়েছে, তাদের অনেক স্ট্রং এজেন্সিজ সাথে টাই আপস রয়েছে, এবং তারা জানে একটা প্লেয়ারকে তুলতে গেলে, একটা প্লেয়ারকে নিতে গেলে ঠিক কী কী করতে হয়। আমরা যেটা দেখি সেটা হচ্ছে একদম ওপরের জিনিসটা। হ্যাঁ, হয়তো এর মাঝে কেউ এসে টিভিতে বাইট দিয়ে দেয় সস্তার ফুটেজ পাওয়ার জন্য যে মোহনবাগান শুধুমাত্র টাকার থলি নিয়ে গিয়ে ইস্টবেঙ্গলের প্ল্যানকে ভণ্ডুল করে দিচ্ছে। একদমই আমার মনে হয় না যে এখানে খুব একটা প্রয়োজন আছে বলে, কারণ এখানে তুমি শুধুমাত্র অন্য আরেকটা টিমকে মেলাইন করছো না, তুমি আরেকটা টিমকেও কিন্তু একইভাবে মেলাইন করে দিচ্ছ। একজনকে তুমি বলে দিচ্ছ টাকার থলি নিয়ে দৌড়চ্ছে, তাহলে একজনের ক্যাপাবিলিটিস নিয়ে তুমি প্রশ্ন তুলে দিচ্ছ। এটা উচিত না, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। ইস্টবেঙ্গলের নিজস্ব একটা দম রয়েছে, সেই দমে প্লেয়ার ইস্টবেঙ্গল ডেফিনেটলি তুলবে। মোহনবাগানের একটা নিজস্ব দম রয়েছে, একটা প্রজেক্ট রয়েছে, একটা ভিশন রয়েছে, ইস্টবেঙ্গলেরও সেম প্রজেক্ট রয়েছে, ভিশন রয়েছে, সেই অনুযায়ী সে প্লেয়ার তুলবে, বাকিরাও প্লেয়ার তুলবে এবং সে সাকসেসের রাস্তা খুঁজবে। নাও দ্য থিং ইজ যে ইস্টবেঙ্গল তার যে লাইন রয়েছে সেই লাইন থেকে কি সরে গেছে? ডেফিনেটলি না। প্রচুর প্লেয়ারের নাম উঠছে, আমি জানি না কত এখানে অ্যাবসার্ড নাম রয়েছে, আমি সিরিয়াসলি জানি না। আর সেই ক্ষেত্রে বলা চলে যে রাহুল ভেকে, এই যে একটা নাম,
এই নামটা কিন্তু প্রথম থেকে ইস্টবেঙ্গলের সাথেই স্ট্রংলি লিঙ্কড আপ। কেন? তার প্রথম কারণটা হচ্ছে যে প্রথম থেকে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে চেয়েছে এবং বেঙ্গালুরুকে একটা অফারও দিয়েছিল। বেঙ্গালুরু প্রথমে সে অফারটাতে রাজি ছিল না, এরকম না যে সেটা একদম ফেলে দেওয়ার মতো ব্যাপার, বাট বেঙ্গালুরু কোথাও আরও বেটার অফার চাই যে রাহুল ভেকেকেই ছাড়তে হয়, যেহেতু তার সাথে এখনও 2 বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে, যেহেতু একটা ভালো ফর্মের মধ্যে রয়েছে, পারফরমেন্স ভালো, এজ ওয়াইজ একটা হিউজ এক্সপিরিয়েন্স তার কাছে রয়েছে এবং ট্রফি উইনিং একজন প্লেয়ার, একজন লিডার মেটেরিয়াল। তো তাকে যখন দেখবে বেঙ্গালুরু ছাড়ছে, তাহলে সেই অ্যামাউন্ট অফ মানিটা দরকার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল হয়তো বেটার অফার আবার বেঙ্গালুরুর কাছে রিচ করবে, কিন্তু ইন দ্য মিন টাইম মোহনবাগান ঢুকেছে কেন? কারণ মেহতাবের ডিলটা একটু এদিক ওদিক হচ্ছিল। মেহতাবকে নিয়ে মুম্বাই কি করবে, এক্সটেনশন হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল, কোথাও একটা ঘেঁটে যেতে পারে। তখন দেখছিল মোহনবাগান যে আরেকজন সেন্টার ব্যাককে আমি যদি এখানে আগে থেকে তৈরি করে রাখতে পারি যে আমি তোমাকে নিতে চাই, তাহলে আমার সিচুয়েশনটা একটু আন্ডার কন্ট্রোল থাকবে। তো সেখানে দাঁড়িয়ে মোহনবাগান জাস্ট একটা এন্ট্রি নিয়েছিল। মোহনবাগান পুরো খেলাকে কিন্তু ভেস্তে দেওয়ার জায়গাতে রিচ করেনি। মোহনবাগানের ডিমান্ড রয়েছে, মোহনবাগানের সেন্টার ব্যাক লাগবে, সেই অর্থে মোহনবাগান সেন্টার ব্যাক সিনিয়র একজনকে ইনকোয়ারি করেছিল। কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ইস্টবেঙ্গল এমনও একটা প্ল্যানিং নিয়েছে, যেটা শোনা যাচ্ছে যে এরকমও কোনো ম্যাচ ডে হতে পারে যেখানে আনোয়ার আলী এবং রাহুল ভেকে যদি সিগনেচার করে, তাহলে এই দুজনকে সেন্টার ব্যাক পজিশনে খেলিয়ে বাকি সামনের দিকে মিডফিল্ড, উইং এবং অবশ্যই ফরওয়ার্ডে বিদেশি প্লেয়ারদের দিয়ে দেওয়া হবে। কারণ এই দুজন প্লেয়ারের উপর ভরসা করা যায় যে ম্যাচে আমার হয়তো 3 পয়েন্টটা লাগবেই এবং সেখানে দাঁড়িয়ে হয়তো ডিফেন্স আমি একটা বিদেশি প্লেয়ারকে সেই দিনকে স্যাক্রিফাইস করতে পারি। এই ধরনের স্ট্র্যাটেজি ইস্টবেঙ্গলে ডেভেলপ হচ্ছিল এবং তার সাথে লালচুং নুঙ্গা, তাকে অস্কার ব্রুজো রেখে দিতে চাইছেন, তিনি তাকে লেফট ব্যাক পজিশনে ইউজ করবেন, তাকে লেফট ব্যাক হিসেবে খেলাবেন, এরকম একটা প্ল্যানিং রয়েছে। লেফট ব্যাক নিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে বিরাট কিছু ভাবনা চিন্তা আছে বলে আমার মনে হয় না। আই লিগ থেকে একটি প্লেয়ার টার্গেটেড রয়েছে, দ্যাটস এনাফ। রাইট ব্যাকটা হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য সব থেকে বেশি প্রায়োরিটি বলার জায়গা, কারণ সেখানে মোহাম্মদ রাকিবের রিপ্লেসমেন্ট লাগবে, রাকিবকে নিয়ে হবে না। কিন্তু লেফট ব্যাক নিয়ে ইস্টবেঙ্গলের খুব একটা চিন্তাভাবনা নেই। নাও দ্য থিং ইজ অল অ্যাবাউট রাহুল ভেকে। রাহুল ভেকে কী করবে? রাহুল ভেকের কাছে অবশ্যই ইস্টবেঙ্গলে যেমন ভালো অফার রয়েছে, মোহনবাগানের একটা ভালো অফার রয়েছে যে আমি তোমাকে ভাই সিগনেচার করাতে চাই, সিনিয়র প্লেয়ার হিসেবে তুমি আসবে, সামনে এতগুলো টুর্নামেন্টস রয়েছে, তোমাকে কোথাও প্রজেক্ট করা হবে, গেম টাইমের প্রবলেম হবে না, ইস্টবেঙ্গলেও সেম অফারটা রয়েছে। নাও দ্য থিং ইজ কি বেঙ্গালুরু এফসি কাদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করবে যে কোথায় আমার ট্রান্সফার ফিটা আমি বেটার পাচ্ছি, কিন্তু তারপরেও প্লেয়ার কোথায় এগ্রি করবে, প্লেয়ার কোন প্রজেক্টটাতে যাওয়ার এগ্রি করবে, যেখানে মোহনবাগান ম্যাক্সিমাম যে টুর্নামেন্টস রয়েছে সেটাকে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হিসেবে দেখে, ইস্টবেঙ্গল কোথাও স্ট্রাগলিং টাইমটাকে কাটিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসতে চাইছে। দুটো প্রজেক্ট পুরো ডিফারেন্ট। মোহনবাগানের ক্ষেত্রে কন্টিনেন্টাল টুর্নামেন্ট রয়েছে যেখানে 6টা ম্যাচ কিন্তু সিকিউর, যে 6টা ম্যাচ মোহনবাগান খেলবেই, এই সিচুয়েশনটা রয়েছে। তো কোথাও ম্যাচের সংখ্যা বেশি রয়েছে, তো রাহুল ভেকেও দেখবে যে আমি গেম টাইমটা হয়তো বেশি পেতে পারি কারণ আমার মধ্যে সেই কোয়ালিটিস রয়েছে এবং নিজেকে প্রুভ করতে পারবো সেখানে গিয়ে আবারও। এবং লাস্ট যে কটা ইয়ার্স রয়েছে সেটাকে যদি আমি কোথাও ট্রফি উইনিং ইয়ারের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে রিসেন্ট হিস্ট্রি বলছে মোহনবাগানে কোথাও যাওয়াটা ঠিক হবে। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গেলে কিন্তু কোথাও একটা আলাদা ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে যে একজন ইয়াং প্লেয়ারের সাথে পার্টনারশিপ করে আমি আবারও খেলতে পারবো, আমি কোথাও ম্যাক্সিমাম অন্ততপক্ষে 90% ম্যাচে আমি স্টার্টিং 11-এর একজন প্লেয়ার হব, আমি লিডার হতে পারবো। এই ক্লাবে আমি খেলেছি, একটা হিস্ট্রি রয়েছে, ফ্যানেদের একটা আলাদা ইমোশনস রয়েছে, ভালোবাসা রয়েছে, আমার একটা পাস্ট রয়েছে এই ক্লাবে। সো দুদিকে কিন্তু দুটো পুরো ডিফারেন্ট মেথডস রয়েছে মানে দুটো ক্লাবের অফারকে চুজ করার জন্য। তো রাহুল ভেকে আমার মনে হয় ঠিক ওই সিচুয়েশনটাই গিয়ে দাঁড়াবে যে কোথায় গেলে আমি নিজেকে বেটার ওয়েতে দেখতে পারবো আমার যে লাস্ট 2-3 বছরের কেরিয়ারটা পড়ে রয়েছে সেই কেরিয়ারের দিক থেকে। আমার মনে হয় না যে মোহনবাগান বলো বা ইস্টবেঙ্গল বলো বেঙ্গালুরুর সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন, ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন নিয়ে খুব একটা প্রবলেমের জায়গাতে দাঁড়াবে। কিন্তু মেন ব্যাপারটা যে রাহুল ভেকে ফাইনালি কার অফারটাকে চুজ করবে। যদি এবার দেখা যায় যে তার আগে মোহনবাগান মেহতাবের ডিলটাকে সিল করে ফেলছে, তাহলে সেখানে মোহনবাগান ঠিক কতটা ডেসপারেট ওয়েতে এগোবে, কতটা রাহুল ভেকেকে নেওয়ার জন্য দৌড়বে, সেটাও একটা প্রশ্নের জায়গা হবে। তখন আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু অনেকটা খেলার মাঠ ইজি হয়ে যাবে, খোলা মাঠ হয়ে যাবে এবং ইস্টবেঙ্গল সেই ডিলটাকে ক্র্যাক করতে পারবে। সো যারা বলছে যে ইস্টবেঙ্গল এত প্লেয়ারকে খুঁজতে গিয়ে কোথাও ডিরেলড হয়ে গেছে, কোথাও খাবি খাচ্ছে, আই ক্যান নট এগ্রি উইথ দেম। যারা প্রচুর অ্যাবসার্ড প্লেয়ারের নাম জুড়ে দিচ্ছে তারাও সিরিয়াসলি জানি না মানে কি করতে চাইছে, বাট কোথাও ইস্টবেঙ্গলের প্ল্যান কিন্তু এই মুহূর্তে খুব স্ট্রেট এবং খুব রেডি একটা প্ল্যান রয়েছে যে কাদের দরকার। খুব অ্যাবসার্ড প্লেয়ারদেরকে কিন্তু ইস্টবেঙ্গলের দরকার নেই, যারা ইমিডিয়েট বেসিসে ইস্টবেঙ্গলকে সাকসেস এনে দিতে পারবে তাদের এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কিন্তু দরকার। এবং দ্যাটস ওয়াই আমরা বেশ কিছু সিনিয়র প্লেয়ারের নাম এই কারণে জুড়তে দেখছি। আমরা বিপিন সিংয়ের যেমন সিগনেচার দেখছি, আমরা রাহুল ভেকের নাম
জুটতে দেখছি। দ্যাটস ওয়াই, দিস ইজ দ্য রিজন। আই থিঙ্ক সেখানে দাঁড়িয়ে দুটো টিমের প্ল্যান ঠিকভাবেই রয়েছে এবং তারা নিজেদের মতো করে সেই প্ল্যানকে এক্সিকিউট করবে। কেউ কারো প্ল্যানকে এখানে আমার মনে হয় না ঘাঁটতে বসে রয়েছে বলে। বাট হ্যাঁ, কেউ যদি একটু অ্যাডভান্টেজ পেয়ে যায়, সে এখানে দাঁড়িয়ে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, এটা আমরা অলওয়েজ দেখি। মানে এটা জাস্ট আমার নিজের একটা ভিউ বা পারসেপশন বলতে পারো। বাকিটা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা হয়তো লেন্দি হয়ে গেল, সরি ফর দিস। দেখা হবে পরের ভিডিওতে, যেহেতু অনেক দিন পর ভিডিও, অনেক কটা বিষয়কে একসাথে পুশ করতে হলো, দ্যাটস ওয়াই। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।